খুলনা অবহেলিত ছিল। আমরা যখন এই দক্ষিণ অঞ্চল উন্নয়নের আন্দোলন করতাম, মানে আমি যখন এখানে সরাসরি ছিলাম এবং আপনারাও বা এখন সবাই মিলে যখন করি, অনেকে এটাকে বলতে চায় যে আপনারা কেন আঞ্চলিকতা নিয়ে কথা বলেন। আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে না, এটা আঞ্চলিকতা না, এইটা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের সংবিধান বলছে, যে সংবিধানে অনেক ত্রুটি আছে, তারপরেও সংবিধান বলছে যে কোথাও যদি অসম উন্নয়ন হয় তাহলে এটা সমতার উন্নয়নের জন্য আমাদের কথাগুলো বলতে হবে। তাহলে দক্ষিণাঞ্চল জলবায়ু বাস্ত এলাকা, এইখানে বৈষম্যের শিকার, সুতরাং এই উন্নয়ন একটা ন্যায্য এবং সেই আন্দোলন আমাদের করে যেতে হবে। আমরা দুইটা জিনিস দৃষ্টি আকর্ষণ করেছি অনেকগুলোর মধ্যে, ওই মিটিং এর আমি রেফার করছি, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টি এই কাজগুলো করবে। একটা হচ্ছে খুলনা শিল্পনগরী ছিল, এখন তো সেটা শিল্পনগরী নাই। আকাঙ্ক্ষা হয়েছিল যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে, ওই দিক থেকে কালনা ব্রিজ হয়ে যাওয়ার পরে এই অঞ্চলকে ঘিরে এই যে শিল্পের যে নগরী ছিল একসময়, যেটা ছিল না, এটা আবার পুনরুদ্ধার হবে এবং নতুন অগ্রগতির ধারায় যাবে। কিন্তু আমরা ক্ষোভ এবং দুঃখের সাথে লক্ষ্য করছি সেটা হয়নি। সুতরাং আমাদের যে পদ্মা সেতু বা অন্যান্যদের যে গল্প বলা হয়, তার সাথে এখানকার জনমানুষের যে সম্পর্ক, সেই ব্রিজ, পদ্মার এপারের পরে ব্রিজ স্থাপন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের সাথে রাজধানী বা পুরো দেশের উন্নয়নের ব্রিজ স্থাপন হয়নি। এই ব্রিজ স্থাপনের কাজটা আমরা কমিউনিস্ট পার্টি করবো এবং করতে হবে, এটি আমাদের একটি প্রধান কথা। আমরা আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি, এটা বলে আমি উন্নয়নের আলোচনায় যাচ্ছি না, যে খুলনা শহর আমরা, হ্যাঁ ধরুন কুয়াশা বটে দরকার, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কারণ আমরা নোনা পানির দেশ, ভালো পানি যদি পাই সেটা তো আমরা চাই। কিন্তু আমরা অনেক আগেই কিন্তু বলেছিলাম যে এই ধরনের অনেক আপনি বড় বড় স্থাপনা করছেন, সেই স্থাপনা যদি এর খরচ ঠিকঠাক মতো না করা হয়, হয়তো খরচ হয়, বাড়ানো হয়, অপ্রয়োজনীয় অবকাঠামো করা হয়, সেটা কিন্তু সাধারণ মানুষের ঘাড়ে চাপ। খুলনার মানুষের তো এমনি আয় কম। আমি তো দেখি, একটু খোঁজ খবর নিলাম, আমি নিজের মা এখানে থাকেন, আমার বাড়ির কথা বাদ দিলাম, অনেক বাড়িতে আমাকে বলে ভাই এই আপনি আসছেন, গত মাসে আমার 1100 টাকা বিল আসছে, বলেন তো কিভাবে দিই পারি, আপনারা সাক্ষী আমার থেকে ভালো হবে। তার কিছু তো উত্তর নেই, কারণ একটা মেশিন কল ফিট করে দিছে, কম্পিউটারাইজ, শব্দের মধ্যে আপনি আর কিছু বলতে পারবেন না। সেটাও মানুষ রাজি ছিল। কথা তো ছিল আমরা যেটা বুঝি, ওয়াসা নিয়ে আমরা যে কাজটা করি, মিঠা পানি হবে, খাবারের পানি হবে। কিন্তু আমি প্রসঙ্গক্রমে বলি, আমি গত ঈদে ছিলাম, একটা অনুরোধ করেছিলাম, আজকেও সেটা করি, আপনার সাংবাদিক বন্ধুদের একটু আপনারা একটু খুঁজে বের করেন তো ভাই, ঈদের সময় যে বিভিন্ন অঞ্চলের মানুষ খুলনা শহরে আসে, কত কোটি টাকার পানি কিনে খায়। আমি বোতলের পানি তো কিনে খায় না ভাই, খায়, তাহলে এটা কেন খাবে? তাহলে ওয়াসা কেন হলো না? কেন খুলনার মানুষ এত বিল দিচ্ছে? তাহলে আমি একটাই খালি মডেল বললাম যে অপরবর্তী নাই, কিন্তু সেইটা যাতে মানুষের স্বার্থে হয়, যার জন্য আমরা মনে করি এইটাকে আমাদের যেমন আন্দোলন গড়ে তুলতে হবে, সব মানুষকে স্বচ্ছতা জবাবদিহিতার জন্য কথাবার্তাগুলো বলতে হবে। আমি এই প্রসঙ্গে আরেকটা না বলে পারছি না, আলাউদ্দিনের দিকে আমার চোখ পড়ে গেল, কারণ এই সময় বিশেষ করে আপনারা সবাই জানেন যে অন্যতম একটা আন্দোলন আমরা জ্বালানি নিয়ে করতাম। উনি পূর্বাঞ্চলে যখন ছিলেন, আলাউদ্দিন সাহেব, তিনি এখন কি পূর্বাঞ্চলে আছেন? আচ্ছা, তাহলে তো ভালো খবর, আমি তো জানতাম, জানি যে অনেক বড় পত্রিকা দায়িত্ব পালন করতে, আচ্ছা ভালো লাগলো। তা অনেক কথাবার্তা তার সাথে হয়েছে। আমরা কিন্তু বোঝার জন্য, আমি বাড়াচ্ছি না, আমি জানি বেড়ে যাবে কথা, এই যে এখানে পদ্মা এবং অন্যান্য আছে না, তাদের কিন্তু এটা সিলিন্ডার গ্যাস কম দামে দেওয়ার কথা। আমি ঠিক অনেকদিন খবর রাখি না, 450 থেকে 600 টাকা তাদের ছিল, এখন 600, এখন বাড়িতে কিনে জানি না। আমরা কিন্তু খুলনাতেই দাবি করেছিলাম যে এইগুলো কেন খুলনার গরিব মানুষ বস্তিবাসীদের দেওয়া হবে না। বিদ্যুৎ নেই, ওয়াজি পার্টি কি ধরনের ঘটনা বলি আমরা জানি, আমি কথা বাড়াচ্ছি না, মানে যেহেতু ওই এই পয়েন্টে একেবারে অনেক কাছে থেকে ঢাকায় গেলে এখানে থেকে ফোনে আমার সাথে কথা বলতে আমরা আন্দোলন করি, আমি দেখেছি জনমানুষের কথা বলার জন্য অনেকে চেষ্টা করেছেন, তার মধ্যে অন্যতম এই জন্য মনে হলো। তার মানে
প্রতিটি বিষয়ে খুলনার মানুষ তার ন্যায্য হিস্সা বুঝে নেবে, সেইটাই হওয়া দরকার। এবং এইটা কোনো আঞ্চলিক দাবি না, এইটা হচ্ছে এই অঞ্চলের মানুষের ন্যায্য দাবি। আজকেও আমি আপনাদের সাথে দেখা হওয়ার সুবাদে সেই দাবি পুনরাবৃত্তি করছি। আশা করি যে খুলনা সেই পুরো শিল্পনগর হিসাবে গড়ে উঠবে, এই অঞ্চলের নতুন করে কর্মচঞ্চলতা গড়ে উঠবে এবং এই অঞ্চলে মানুষের কর্মসংস্থান এইটা গড়ে উঠবে। এবং খুলনার মানুষের সম্পর্কে অনেকে একটা নেগেটিভ কথা বলে আলসে, সেইটা ঘুচে যে সবাই কর্মমুখী পরিবেশের দিকে এগিয়ে যাবে, আমি সেই প্রত্যাশা রক্ষা করতে পারি, আহ্বান করছি এবং আশা করছি। এবার আমি দেশের সাম্প্রতিক দু একটা কথা, এবং আমি জানি নির্বাচনটাই প্রধান এবং আমাদের দেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি এখন বিদেশে অবস্থান করছেন, সেখানেও আজকাল ওনার বিশেষ কতগুলো ঘটনা নিয়েই সবাই উন্মুখ হয়ে আছে। আমি জানি সেই বিষয়ে একটি কথা নিশ্চয়ই আপনারা শুনতে চাইবেন, কারণ আমি গতকাল থেকে এবং আজকে সকালে আপনাদের এখানে আসার আগ পর্যন্ত ঢাকার পত্র পত্রিকা এবং কিছু টেলিভিশনের সাথেও কথা বলে আসলাম। আমি খুব ছোট করে কথা বলব, এটা আমরা সবাই জানি, আমি বেশি পেছন ফিরতে আর চাই না। আমরা দীর্ঘদিন ধরে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রবণতার সরকারের অধীনে ছিলাম এবং দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টি সহ অন্যরা এক যুগেরও বেশি সময় ধরে আমরা লড়াই করছিলাম যে ন্যূনতম তারা অনেকগুলো কর্তৃত্ববাদী স্বৈরাচারী আচরণ করেছে, তার মধ্যে অন্যতম হলো পুরো ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। 2014 সালে আমরা ওই ম্যানিপুলেটিং ভোটে অংশ না নেওয়ার মধ্য দিয়ে ওই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন শুরু করি এবং 24-এর গণঅভ্যুত্থানের শেষ না হওয়া পর্যন্ত কমিউনিস্ট পার্টি, বামপন্থী গণতান্ত্রিক দলসমূহ আমরা কিন্তু এই আন্দোলনকে অগ্রসর করে রেখেছি। তারা এই সময় অনেকগুলো যে কাজগুলো করেছিল সোসাইটির মধ্যে, আমি মাত্র দুইটা কথা তুলে ধরি, অনেকগুলো বলতে পারি, আমি সেদিকে যাচ্ছি না। একটা করেছিল ভয়ের রাজত্ব তৈরি। এইখানে আমাদের নেতা কমরেড এস এ রশিদ আছেন, তিনি এই অঞ্চলের আমাদের যে তেলগাঁও জাতীয় কমিটির আহ্বায়ক। আপনারা জানেন আমরা সুন্দরবন রক্ষা আন্দোলন করতাম, আমরা রামপালের এই বিদ্যুৎ কেন্দ্র যথাযথ মনে করি নাই। এইখানে এই সভাটা কমিউনিস্ট পার্টি অফিস থেকে বের হতে পর্যন্ত দেয়নি। আমাদের রতন সেন, কমরেড রতন সেনের জানেন সবাই চেনা জিনিস, এবং আমার একটু ভালো লাগলো, আমি একটু বললাম যে এই গল্পের মধ্যে হয়ে যাচ্ছে। আমার স্ত্রী গতকাল, তিনিও খুলনা এবং রাজনীতির মানুষ ছিলেন, আমি ঘটনাচক্রে হয়তো তার নামটা উচ্চারণ করছি একটু একটা তথ্য তুলে ধরার জন্য। গতকাল তিনি এবং তার এক বান্ধবী সহ, কারণ খুলনা তার ছোটবেলার জায়গা, রিক্সায় করে খুলনা ঘুরছে। আমাকে রাতে বাড়ি যেয়ে বললো তার একটা জিনিস অনেক ভালো লেগেছে। কি? তবে রিক্সায় উঠে বললাম যে আপনি কি রতন সেনের নাম শুনেছেন? ওনার নামে একটা এরকম ওনাকে যেখানে মেরে ফেলানো হয়েছিল ওখানে একটা স্মৃতিস্তম্ভ আছে। হ্যাঁ 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 চিনি চিনি, আপনাকে নিয়ে যেতে পারি। তবে যে নিয়ে চলো, একজন রিক্সা চালক ওই জায়গায় নিয়ে গেছিল। তার সবচেয়ে কালকে আমাকে বললো যে খুলনা শহর ঘোরার মধ্যে এটা ভালো লাগা হলো একজন রিক্সা চালকও যে রতনদার ওই জায়গাটাকে চেনে। তা যাই হোক, আমি রতনদার কথা মনে উঠলো বলেই বলি যে আমরা জানি যে এইখানে যে আন্দোলন সংগ্রাম আমরা এখানে যে গড়ে তুলেছিলাম তার অনন্য মানুষ তিনি ছিলেন। সেই জায়গায় তার মৃত্যুবার্ষিকীতে আমরা কর্মসূচি পালন করব। পার্টি অফিসে প্রশাসনের পক্ষ থেকে বলা হলো যে না আপনারা করতে পারবেন না। যখন এটা বলা হলো যে না আমরা যাবই, তখন তারা বললো আচ্ছা 2-3 জন যে ফুল দিতে পারে। তাহলে ভয়ের রাজত্বের আর তো গল্প বলার দরকার নেই। মানে কমিউনিস্ট পার্টির উপরে এই ধরনের ঘটনা আর অন্যান্য দলের প্রতি মামলা মকদ্দমা কি কি হয়েছে ও তো আর বলার অপেক্ষা রাখে না। এই ধরনের একটা ঘটনা তারা আর একটা বড় ঘটনা ঘটেছিল, আমি এটা বিশেষ দৃষ্টি গতকাল এইখানে আমার বাবার বাড়িটা হচ্ছে বানরগাতি, ওইখানে আমার মা থাকেন। কালকে আমি ঘটনাচক্রে এলাকায় সময় কাটিয়েছিলাম, আমি পারি না সময় কাটাতে। তো ওইখানে যে যেটা জানলাম এবং আমাদের কথার সাথে মিল, আমরা অনেকদিন ধরে বলেছি, কিন্তু বহুদিন টেলিভিশন অজস্রবার বলেছি যে দেশটাকে, আমাদের দেশটা একটা সমাজবদ্ধ জায়গা। কারণ সমাজ শেষ হয়ে গেলে তো কিছু থাকে না, তাই না বলেন ভাই? এই সমাজটা
যেন একদিকে এক দলকে কেন্দ্র করে একটা মেরুকরণ, আরেক দলকে কেন্দ্র করে মেরুকরণ করেছে। আমি ইচ্ছা করে এই দলের নামগুলো উচ্চারণ করলাম। তার মানে এই যে দলীয় মেরুকরণটা এমন হয়ে গেছিল যে আমাদের সমাজটাও যেন ভেঙে যাচ্ছে। অনেক সময় এরকম হয়েছিল দাওয়াত খাইতেও ঠিক মতো যায় না। আমি শুনেছি অনেক সময় জানাজাতে যেতেও নাকি ঝামেলা লাগে। তাহলে এই যে ঘটনাগুলো আমরা অনেকদিন ধরে বলছিলাম, কর্তৃত্ববাদী স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়ে আমাদের সমাজের পুনর্গঠনের কাজটা করতে হবে, ভয়ের রাজত্ব ভেঙে দিতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তাহলে এটাই ছিল আমাদের গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা। আমরা একটা গণ-অভ্যুত্থান করলাম এবং এইবারের গণ-অভ্যুত্থান তো আমাদের অনেক রক্ত দিয়ে কেনা গণ-অভ্যুত্থান। 90-এর গণ-অভ্যুত্থান আমরা করেছি। এখানে যারা আছেন সাংবাদিক বন্ধুরা সবাই আপনারা তো লড়াকু সন্তান ছিলেন। খুলনাতে আমাদের মহারাজ থেকে শুরু করে তাদের কিন্তু রক্ত ঝরেছিল, আমরা জানি সবাই। তা সেই গণ-অভ্যুত্থানের থেকে এইটা অন্যতম বিষয় হচ্ছে তরুণ প্রজন্ম বুক পেতে দিয়ে বলেছে যে গুলি করলে একটাকে মরবে কিন্তু আরেকজন যাবে না। পুলিশও বলছে স্যার ওই যেটারে মারি ওইটাই বন্ধ হয়, আরো চলে আসে। তা সেই ধরনের একটা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জন আমরা করলাম, তাহলে আমাদের অন্য যে কোনো সময়ের তুলনায় আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি। সেই আকাঙ্ক্ষাটা যদি বলেন ওই সময় আন্দোলনে যে ছাত্র বন্ধুরা সামনে ছিল তাদের কথার মধ্য দিয়ে যেটা ফুটে উঠলে একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ভোটের আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা। বৈষম্যহীনতার কথা উঠছে এটাই। তো যাই হোক, আমি আর বাড়ালাম না। তা আমরা আশা করি যে গণ-অভ্যুত্থান সফল তখনই আমরা হব যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারি, আরেকটা বৈষম্যহীনতার দিকে আমরা এগিয়ে যেতে পারি। এবার আমাদের বিষয় দ্বিতীয় বক্তব্য হলো কি, গণ-অভ্যুত্থানের পরে অনেকের অনেক আকাঙ্ক্ষা থাকতে পারে, বাড়তে পারে, মনে করতে পারে যে আমি আমার সবটা করে ফেলব। এটা আমরা খুবই একটা সাধারণভাবে সরলীকরণ করে বলি এবং আমি আপনাদের কাছেও সেই কথাটা একটু তুলে ধরতে চাই। যেমন আমরা বলি কারণ কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে তো বললাম দীর্ঘদিন ধরে আমরা ছিলাম, এখন এটা লড়াই করে যাচ্ছি। তা আমাদের কমিউনিস্ট পার্টির লক্ষ্য তো সমাজতন্ত্র এবং সেটা অর্জন করার জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে চাই। এখন আমরা যদি মনে করি যে এই গণ-অভ্যুত্থানে ছিলাম, আমি এই গণ-অভ্যুত্থানের বিজয়ের পরে এটাকে দিয়েই একেবারে সমাজতন্ত্র কায়েম করে এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে করে যাব, তাহলে কিন্তু যথাযথ হবে? এটা তো হবে না, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার, ওনার যে দায়িত্ব ওইটুকু তিনি করবেন। কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি যে লক্ষ্যে বলছে যে আমি আমার কাজ করবো, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে তারা তার কাজ করবে, অন্যান্য দল তার তার কাজ করে যাবে। এবং সেটা হবে কিভাবে? ভোট হবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে রায় দেয় সেই রায়ের উপরে ভিত্তি করে তারা আগামীতে তাদের কর্মকাণ্ড সাজিয়ে দেবে। আমরা মনে করি এর বাইরে কেউ যদি মনে করি যে আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা আমার এজেন্ডাটাই ঠিক করবো, আমরা একটু গ্রামের কথা দিয়ে বলি যে ওইটা ভাই জোর করে কিলায় কাঁঠাল পাকাইতে চাইতে পারেন, কিন্তু ওইটা বাস্তবসম্মত হয় না এবং রাজনীতিতেও কিন্তু এটা বাস্তবসম্মত হয় না। এইটা করতে গেলে অনেক কাজ, আসল যে কাজ সেইটা যেমন বাধাগ্রস্ত হবে, সময় কেমন হবে, তাতে করে অপশক্তির সুযোগ পেয়ে যাবে। আমরা অনেকদিন ধরে বলে আসছি, মনে রাখতে হবে, গণ-অভ্যুত্থানের বিজয়ের কথা বললাম, কিন্তু তিনটা অপশক্তির কথা মনে রাখতে হবে। একটা অপশক্তি হচ্ছে যারা পরাজিত হলো, তারা তো চাইবে না তাদের পরাজয়ের প্রতিশোধ দিতে চাইবে। আরেকটা অপশক্তি হচ্ছে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা দেশের মধ্যে অপশক্তি। আরেকটা অপশক্তি হচ্ছে বাইরের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশ, তারা যে কোনো ভাবে ভূ রাজনৈতিক কারণে আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চাইবে এবং এটা চাইবে দুর্বল সরকার ক্ষমতায়। সুতরাং আমরা বলেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এইগুলো বিবেচনায় করে তারা তাদের কাজটা ঠিক মতো করে নিতে হবে, না হলে যে কোনো সংকট দেখা করতে পারে। এখন দেখুন অন্তর্বর্তীকালীন সরকার যে কথাগুলো বলছেন, আমি যদি সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডনে যেও অনেক কথার মধ্যে যেটা বলেছেন, আমি সেইটাকেই যদি মডেল হিসাবে নেই, তাহলে তো আমরা কোনো দ্বিমতের জায়গা দেখছি না। সেটা কি? উনি তিনটা কথা বলছেন। একটা নির্বাচন, তার জন্য বলছেন সংস্কার, আরেকটা বলছেন বিচার, তাই তো? এটাই তো বলছেন। আমরা কমিউনিস্ট পার্টি পরিষ্কার করে বলেছি এই পয়েন্টে তো আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু কি করতে হবে?
প্রথমে অবশ্য এত বড় একটা হত্যাযজ্ঞ, তার বিচার তো করতেই হবে, বিচারের কাজ শুরু করতে হবে। এখন বিচার কেউ কেউ যদি বলেন যে পুরো সম্পন্ন করে যাবো, এটা তো জানেন। আমি একটা পপুলার উদাহরণ দিতে চাই আপনাদের জন্য খোলা মনে, যে আমি একটা ঢাকা প্রেস ক্লাবে একটা সভায় ছিলাম, বিএনপি